জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর ১১তম স্প্যান। এখন দৃশ্যমান ১.৫ কিলোমিটারেরও বেশি। অগ্রগতিতে খুশি দুই পারের মানুষ। এই মাসে 2টা উঠছে, এতে আসলে আজকের দিনটা একটু বেশি আনন্দ লাগতেছে। 14-15 বছর ধরে ট্রলার চালাই, খুব ভালো লাগতেছে। আমরা ভাবতে পারি নাই যে এখানে পদ্মা সেতু হবে। শিগগিরই পরবর্তী স্প্যান বসবে মাওয়ায়। 5-এ আমাদের রেডি হয়নি, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা 4-এ চলে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি ওয়াহিদা স্বপ্না। নিহত বাংলাদেশি শিশু জায়ানের লাশ আসবে কাল। পরীক্ষায় গণহারে ফেলের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ 7 কলেজের শিক্ষার্থীদের। আমরণ অনশনে 3 শিক্ষার্থী। রাজধানীতে ওয়াসার পানি পানের উপযোগী দাবি করার প্রতিবাদে এমডিকে শরবত খাওয়ানোর কর্মসূচি জুরাইনবাসীর ভবনের সামনে অবস্থান। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বেপরোয়া বাসের সঙ্গে 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। নিহত 2, আহত 2। দুমড়ে মুচড়ে গেছে একটি রিকশাও। এবং ইজিপ্ট এয়ারের বিকল উড়োজাহাজ নিয়ে দেন দরবারেও হয়নি সুরাহা। প্রতি মাসে গচ্ছা যাচ্ছে 10 কোটি টাকা। কূটনৈতিক সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ বাংলাদেশ বিমান। বসল পদ্মা সেতুর 11 স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 33 ও 34 নম্বর পিলারের ওপর আজ স্প্যানটি বসানো হয়। ফলে দুই প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান 1650 মিটার সেতু। স্বপ্নের পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুই পারের সাধারণ মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এর পরের স্প্যানগুলো বসবে মাওয়া প্রান্তে। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। আগের দিন মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে আসা স্পেনটি ট্রেনে অপেক্ষমান ছিল জাজিরা প্রান্তে। আবহাওয়া, নদীর নাব্যতা সবকিছু ছিল অনুকূলে। তার সাথে বাড়তি যোগ হয়েছে আগের 10টি স্পেন বসানোর অভিজ্ঞতা। এবার তাই আর বেশি সময় লাগেনি স্পেন বসাতে। সকাল 6টায় শুরু করে 3 ঘন্টা চেষ্টায় স্পেনটিকে বসানো যায় পিলারের ওপর। আগের স্পেনগুলোর সঙ্গে জোড়া দিতে সময় লাগে আরো 2 ঘন্টা। সব মিলে 5 ঘন্টা চেষ্টায় দৃশ্যমান হয় 1.5 কিলোমিটারের বেশি সেতু। তাতে আশাবাদী দুই প্রান্তের মানুষ। এখন যেরকম দেখা যাচ্ছে যত সময় পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাবে এরকম মনে হচ্ছে আমার। পদ্মা সেতুর কাজ হইতেছে, এটা তো খুবই ভালো লাগে। এটা হইলে আমাকে যাতায়াতের সুবিধা হইব, সব দিক দিয়ে ভালো হইব। প্রতি মাসে উঠছিল, এই মাসে 2টা উঠছে, এতে আসলে আজকের দিনটা একটু বেশি আনন্দ লাগতেছে। এ নিয়ে জাজিরা প্রান্তে এখন দৃশ্যমান 9টি স্পেন আর মাওয়া প্রান্তে 2টি। তবে জাজিরায় এই 9টি স্পেনের পাশে বসানোর জন্য নতুন কোনো পিলার প্রস্তুত না থাকায় পরের স্পেনগুলো বসবে মাওয়া প্রান্তে। এই প্রান্তে 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলারের উপর বসানো আছে একটি স্পেন। তার পাশেই বসানো হবে পরবর্তী স্পেনগুলো। বাকি যেগুলো হয়েছে 3 এবং 4 মডিউল। আমরা এখন 7 এবং 6-এ করতেছি। 5-এ আমাদের রেডি হয়নি, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা 4-এ চলে যাব। চলতি মাসে 10 তারিখে মাওয়া প্রান্তে বসানো হয় সবশেষ স্পেনটি। এর আগে একটি স্পেন বসতে গড়ে সময় লাগত 2 মাসের বেশি। সবশেষ কাজে অগ্রগতি হওয়ায় প্রতি মাসে একটি করে স্পেন বসানো সম্ভব হতো। তবে এবারই প্রথমবারের মতো 1 মাসে বসলো 2টি স্পেন। পদ্মার দুই পারের মানুষের প্রত্যাশা, কাজের এই গতি অব্যাহত রাখা গেলে কাঙ্ক্ষিত সময়ে শেষ করা যাবে পুরো সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। শ্রীলঙ্কায় বোমা হামলায় শিশু জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল দেশে আসবে। তার মৃত্যুতে নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। সমবেদনা জানাতে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকেই। এদিকে বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় 2 সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছোট জায়ান চলে গেছে সবকিছু ছেড়ে।
আর ফিরে আসবে না প্রিয় নানা বাড়িতে, আদর করবে না আদুরে কণ্ঠে। তার জন্য বনানীর চেয়ারম্যান বাড়িতে নানা শেখ সেলিমের বাসায় শোকবহ পরিবেশ। সকাল থেকেই বাসার ভেতর দোয়া ও কোরআনখানি চলছে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন অনেকে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইনমন্ত্রী আনিসুল হক গভীর সমবেদনা জানান। আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আমরা খুব দুঃখিত, মর্মাহত, বেদনাহত। একটা সুখী পরিবার। আমি ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম আমার খুব প্রিয় মানুষ, তার নাতিকে আমি ছোটবেলা দেখেছি। শেখ সেলিমের জামাতা ডাকনাম প্রিন্স, তার পিতা এম এ চৌধুরী আমার খুব আপন। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। আগামীকাল বুধবার জায়ানের মরদেহ দেশে আসার পর বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে জানাজার স্থান পরিদর্শন করেন শোকার্ত শেখ সেলিম। এ সময় তিনি জানান, বোমা হামলায় গুরুতর আহত জামাতা মশিউল চৌধুরীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা ব্যাংককে নেয়ার পরিকল্পনা আছে পরিবারের। তবে শ্রীলঙ্কার চিকিৎসকরা জানিয়েছেন 2 সপ্তাহের আগে মশিউলকে স্থানান্তর করা সম্ভব নয়। আমার নাতি মারা গেছেন, ওই হাসপাতালে ওকে ট্রান্সফার করছে। বাকিটা তো বড় ভাই আপনাদের বলছেন, ও চিকিৎসাধীন আছেন, ওর জন্য দোয়া করেন। বুধবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে সবার আদরের ছোট্ট জায়ান। সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বনানীতে শেখ সেলিমের বাসার সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনি জানেন যে শ্রীলঙ্কায় যে মর্মান্তিক বোমা হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এরই মধ্যে আপনারা জানেন যে 300-র অধিক মানুষ মারা গেছে এবং সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী। এবং আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে শেখ ফজলুল করিম সেলিমের যে নাতি, অর্থাৎ তার মেয়ের ছেলে, সেই নাতি জায়ান চৌধুরী কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে। এবং জায়ান চৌধুরীর যে মৃত্যু এবং তার বাবা অর্থাৎ মশিউল হক চৌধুরীর যে সংকটাপন্ন অবস্থা, এই অবস্থায় কিন্তু এই পুরো পরিবারটির মধ্যে এখন একটি শোকের ছায়া আমরা লক্ষ্য করছি। আসলে বৈশ্বিক সন্ত্রাসবাদ যে কোনো মুহূর্তেই পৃথিবীর যে কোনো প্রান্তকে অশান্ত করে তুলতে পারে এবং মানুষকে বিপন্ন করে মানুষ কতটা অসহায় হতে পারে একটি সুখী ফ্যামিলির মধ্যে, একটি সুখী পরিবারের মধ্যে যে কোনো সময় এক ধরনের শোক চলে আসতে পারে, তার প্রমাণ কিন্তু এই শেখ ফজলুল করিম সেলিমের বাসায় আমরা লক্ষ্য করছি। তারা আসলে যেমনটি আমরা এখানে পরিবেশটি লক্ষ্য করছি, সেটি বলা চলে যে এখানে এই বাসায় যারা প্রহরায় দায়িত্বে রয়েছেন তারা পর্যন্ত বলছেন যে ছোট্ট জায়ান খুব অমায়িক ছিলেন এবং খুব সুখী একটি পরিবার ছিল এই শেখ ফজলুল করিম সেলিমের পরিবার। সেই পরিবারে হঠাৎ এই প্রিয়জনের অর্থাৎ ছোট্ট সোনামণির মৃত্যুতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং সেই শোকের ছায়ায় সমবেদনা জানাতে এই শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরা এবং আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু আমরা লক্ষ্য করছি শেখ ফজলুল করিম সেলিমের বাসায় আসছেন এবং এই বনানীর বাসায় ভিড় করে তাকে সমবেদনা জানাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আগামীকাল দুপুর নাগাদ শিশু জায়ানের মরদেহ ঢাকায় ফিরে আসবে এবং ঢাকায় নিয়ে আসার পরেই কিন্তু এই বনানীর যে বাসভবনটি রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের, সেই শেখ সেলিমের বাসভবনের পাশেই যে চেয়ারম্যান বাড়ির মাঠ রয়েছে, সেই মাঠেই তার জানাজা সম্পন্ন হবে এবং জানাজার পরপরই বনানীতে তাকে দাফন করা হবে, এমন কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের। শেখ সেলিম আমরা লক্ষ্য করেছিলাম যে এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে সেই জানাজার মাঠ পরিদর্শন করেছেন এবং মাঠ পরিদর্শন করতে এসে তিনি আমাদের সঙ্গে যেমনটি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন সেটি হচ্ছে যে তার জামাতার অবস্থা এখনও সংকটাপন্ন, তাকে সিঙ্গাপুর অথবা ব্যাংককে হয়তোবা স্থানান্তর করা হবে এবং তার নাতি এবং তার পুরো পরিবারের জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। এখন পর্যন্ত বনানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাতিলা। পরীক্ষায় গণহারে ফেলের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফলে 90% শিক্ষার্থী অকৃতকার্য হয়। এর প্রতিবাদে এই আন্দোলন শুরু করে তারা। সকাল 10টার দিকে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে 7 কলেজের শিক্ষার্থীরা। তারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পাশাপাশি গণহারে ফেল করার কারণ অনুসন্ধানের দাবি জানান। এছাড়াও 7 কলেজের জন্য আলাদা প্রশাসনিক ভবন নির্মাণ সহ 5 দফা দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে আমরণ অনশনে বসেছে ঢাকা কলেজের 3 শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন চাই। প্রতি মাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি কলেজে 2 দিন করে মোট 14 দিন দাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে। সেশন জট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ ক্লাস প্রোগ্রাম চালু করতে হবে। এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত মোড়ে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল। হ্যাঁ স্বপ্না, আপনি জানেন যে 2017 অধীনে সরকারি 7 কলেজকে নেওয়া হয়েছিল। এরপর থেকে আসলে সংকট নিয়ে বারবারই এই শিক্ষার্থীরা আবারও নেমেছে সরকারি 7 কলেজ। তাদের অবশ্যই পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে, যেটিকে তারা শিক্ষার্থীরা দাবি করছে এটি তাদের গণফেল। আর এই গণফেলের ফেলকে তারা দাবি করছে যে এটি একটি ষড়যন্ত্র, এই জন্যই তারা আসলে মূলত এই আন্দোলন করে যাচ্ছে। এছাড়া ঢাকা শিক্ষার্থীরা যদি দাবি করছে যে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের শুধুমাত্র পরীক্ষা ছাড়া কোনো ধরনেরই তাদের মোটিভেশন করা হয় না, যার কারণে আসলে ফলাফল বিপর্যয় সহ নানা সমস্যা হচ্ছে। এই জন্য শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র প্রশাসন সহ বিভিন্ন দাবিতে 5 দফা দাবিতে মূলত আন্দোলন শুরু করেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে 3 জন শিক্ষার্থী মূলত হচ্ছে। এই জন্য শিক্ষার্থীরা স্বতন্ত্র প্রশাসন সহ বিভিন্ন দাবিতে 5 দফা দাবিতে মূলত আন্দোলন শুরু করেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে 3 জন শিক্ষার্থী মূলত অনশনে বসেছে। তারা দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে যদি তাদেরকে আশ্বস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তিনি পদক্ষেপ নেবেন। এই আশ্বস্ত করলেই আসলে তারা অনশন বন্ধ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর আন্দোলন চলছিল রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে সেই সকাল থেকে। সেই আন্দোলন কিছুক্ষণের মধ্যে তারা হয়তো আজকের মতো শেষ করে দেওয়ার ঘোষণা দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা যেটি বলছে দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি তাদের এখানে এসে তাদেরকে আশ্বস্ত করেন যে 7 কলেজের যেসব সংকট রয়েছে তাদের যে দীর্ঘদিন ধরে সেশন জট, তারপরে তাদের যে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ না করা, এছাড়া তাদের বিভিন্ন একাডেমিক আরো ক্যালেন্ডার প্রকাশ না করা সহ একাডেমিক বিভিন্ন ত্রুটি যে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ না করা, এছাড়া তাদের বিভিন্ন একাডেমিক আরো ক্যালেন্ডার প্রকাশ না করা সহ একাডেমিক বিভিন্ন ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো যদি সমাধান শিগগিরই করা না হয় তাহলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে এবং এই আন্দোলন আরো হবে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো স্বপ্না, এই ছিল রাজধানীর নীলক্ষেত মোড়ে যে 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছেন সেখান থেকে আমার কাছে সর্বশেষ। ফল বিপর্যয়ের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার কেফায়েত শাকিল। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ঢাকা শহরের পানি শতভাগ সুপেয় এমন বক্তব্যের প্রতিবাদে ওয়াসার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জুরাইন ও রামপুরার ক্ষুব্ধ এলাকাবাসী। সকালে তারা পানি ও শরবত বানানোর আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ওয়াসা ভবনে আসেন। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ 20 বছর ধরে জুরাইনবাসীর প্রত্যেকের বাসায় ওয়াসার লাইন থেকে ড্রেনের মতো ময়লা পানি আসছে, যা ব্যবহার করে তারা বিভিন্ন রোগে ভুগছেন। তারা বলেন, যেহেতু গত 20 এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দাবি করে বলেছেন ওয়াসা থেকে সরবরাহকৃত পানি শতভাগ সুপেয়, তাই তারা ফুটানোবিহীন পানি তাকে খাওয়ানো ওয়াসায় এসেছেন। এতে ক্ষুব্ধ ব্যক্তিরা ওয়াসার এমডিকে পানি খাওয়ানোর জন্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের গেটে আটকে দেয় পুলিশ। পরে তারা মূল ফটকেই বসে পড়েন। তারা জানান, সুপেয় পানির বিষয়ে এমডি স্পষ্ট জবাব ও প্রমাণ না দেওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। ড্রেনে যা পানি আমরা এমন অনেক পেয়েছি, ড্রেনে যে পানি দেখছি আমি আমার আপনার ট্যাঙ্কিতে একই পানি পেয়েছি। গত 20 তারিখ উনি কী করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়, এই প্রশ্ন এবং কৈফিয়ত তাকে দিতেই হবে। যতক্ষণ না দেবে আমি এখান থেকে যাবো না। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসার কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, বিতণ্ডা হওয়ার পরে আমরা দেখেছিলাম বেলা 1টার কিছু সময় পর যারা সুপেয় পানির বিষয় এখানে এসেছিলেন তাদেরকে ওয়াসার যে ভবন তার ভেতরে নিয়ে যাওয়া হয়। মূলত এই ওয়াসার যিনি পরিচালক, কারিগরি বিভাগের পরিচালক, তার রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়েছে, সুপেয় পানি কতটুকু ঢাকা শহরে আছে নাকি নেই এবং না, এগুলো বাকবিতণ্ডা হওয়ার পরে সেখানে যারা এসছেন ক্ষুব্ধ নগরবাসী
এই পানি নিয়ে, ফুটানোবিহীন পানি নিয়ে তারা সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গার যেসব পানি বিভিন্ন বাসায় যাওয়া হয় সেসব পানিগুলো ব্যবহারের অনুপযোগী, এবং তারা সেই নমুনা স্বরূপ পানি নিয়ে এসছেন এবং তারা কিন্তু সেখানে চেষ্টা করেছেন যেসব কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেই পানি দিয়ে শরবত খাওয়ানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে যারা সেখানকার ওয়াসার কর্মকর্তা ছিলেন তারা বলেছেন আজ তারা শরবত খাবেন না, তারা আজকের মধ্যে যেসব জায়গা থেকে অভিযোগগুলো এসছে তারা সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর তারা পানি যে সমস্যা কতটুকু পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিরীক্ষা শেষে তারা পানি ঠিক করে শরবত খাবেন। তো এই যে আন্দোলনটি আজকে হলো এখানে প্রতিবাদ, ব্যতিক্রম প্রতিবাদ, এটি যিনি মূলত যার নেতৃত্ব হচ্ছে মিজানুর রহমান, যিনি জুরাইন থেকে এসেছেন, আমরা একটু তার কাছে জানবো আজকে আপনাদের সবশেষ কি হলো এবং আপনারা এখন কি আপনাদেরকে বলা হলো, আশ্বাস দেওয়া হলো, একটু আমাদেরকে ছোট করে বলবেন। যেই আশ্বাস দিল আশ্বাস আমরা খুব একটা সন্তুষ্ট না, কারণ প্রথমত আমরা যে পানি নিয়ে আসি আমাদের পানিকে তারা অস্বীকার করলো যে এটা ওয়াসার পানি না, এবং আমরা তো চ্যালেঞ্জ করলাম চলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো না। কিন্তু আমরা খুব একটা আশাবাদী না, আমরা চেষ্টা করব যারা ওয়াসার পানি ভুক্তভোগী, আমরা ভুক্তভোগী মানুষ তাদেরকে জানাবো আজকের পরিস্থিতি, জানানোর পর আমরা চেষ্টা করবো ওয়াসার পানির আমাদের অধিকার যে প্রাপ্য অধিকার ফিরে পেতে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমরা ওয়াসাকে চাপ দেওয়ার চেষ্টা করবো। শরবত খাওয়ানোর চেষ্টা করেছেন, সেটা কি হলো? সেটা তো তারা এই পানিকে অস্বীকার করছে যে আমরা মনে অন্য জায়গাতে পানি নিয়ে আসি, তারা বুঝছে যে দূষিত পানি, এবং আমরা তাদের চ্যালেঞ্জ করে সেটা গ্রহণ করলো না। আমরা কি করবো বলেন? আপনাকে ধন্যবাদ। তো আর এখানে আমি আপনাকে আরেকটু বিষয় বলে শেষ করবো যে আজকের কিন্তু ওয়াসাতে এখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খান তিনি আজ অফিসে আসেননি, বলেছেন যে তিনি বাইরের কাজে ব্যস্ত রয়েছেন। তো এখন পর্যন্ত তারা তাদের যে বাকবিতণ্ডা বা তাদের যে বৈঠক সেটি শেষ হয়েছে, এখন তারা ফিরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি আমার কাছে ওয়াসা থেকে এই ছিল সবশেষ খবর। সাথীলা, রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। দুপুরের সময় আরও থাকছে। রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু। প্রথম দফায় মিলছে ডাল, চিনি, তেল, খেজুর ছোলা পাওয়া যাবে রোজার 5 দিন আগে। ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া দুটি বিকল উড়োজাহাজ নিয়ে এখনও কোনো সমাধান না মেলায় বেকায়দায় বাংলাদেশ বিমান। চুক্তির শর্ত পূরণ করতে না পারায় উড়োজাহাজ দুটি ফেরতও নিচ্ছে না মিশরীয় বিমান সংস্থা। ভাড়া বাবদ মাসে গুনতে হচ্ছে 10 কোটি টাকা। এ অবস্থায় কূটনৈতিকভাবে বিষয়টি সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছে বিমান মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 2014 সালে মিশরীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777 মডেলের দুটি উড়োজাহাজ লিজ নেয় বাংলাদেশ বিমান। 5 বছরের ওই চুক্তির শর্ত ছিল যেভাবে উড়োজাহাজ নেওয়া হয়েছে ফেরত দিতে হবে সেই অবস্থায়। কিন্তু ইঞ্জিন সমস্যা সহ নানা কারিগরি জটিলতায় আয়ত দূরের কথা, বারবার বিকল হয়ে এখন বিমানের গলার কাটা উড়োজাহাজ দুটি। দফায় দফায় মেরামত ও রক্ষণাবেক্ষণে এরই মধ্যে ব্যয় হয়েছে 13 কোটি টাকা। আর গেল 1 বছর ধরে দুটি বিকল অবস্থায় পড়ে আছে ভিয়েতনামে। অথচ ওই উড়োজাহাজের যন্ত্রাংশ না পাওয়ায় মেরামত করিয়ে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু চুক্তি মোতাবেক প্রতি মাসে ঠিকই ভাড়া গুনতে হচ্ছে 10 কোটি টাকা। এই বিষয়ে ইজিপ্ট এয়ারের সঙ্গে দেন দরবার করেও কোনো সুরাহা করতে পারেনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এটা বিমানের জন্য সত্যি একটা মারাত্মক সমস্যা। আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় ইজিপ্ট সরকারকে চিঠি লিখবে, সেখানে আমরা যাই নেগোসিয়েশন করব দুটো বিমান এই যে সমস্যা কেন আমরা ফেরত দিতে পারছি না। বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন বছরের পর বছর ধরে চলছে বিমানের এমন স্বার্থবিরোধী উড়োজাহাজ ভাড়া নেওয়ার বাণিজ্য, যেগুলো ফেরত দিতে গিয়ে গচ্চা দিতে হচ্ছে কোটি কোটি টাকা। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এসব অনিয়ম বন্ধ হবে না বলে মনে করেন তারা। যখনই যেই লিজ নেওয়া হয়েছে বিমানের এগেনস্টে গেছে, একটা ডিসি-10 $7 মিলিয়ন ব্যয় করে এটাকে রিডেলিভার করা গেল না, $2.1 মিলিয়ন দেয়া হলো, তারপরে 3টা ইঞ্জিন দিয়ে দেওয়া হলো। তাই 3টা ইঞ্জিনের মধ্যে 2টো আবার ফেরি ফ্লাইটের খরচও বিমান বহন করলো। এই জিনিসগুলোতে বিমানের কি পরিমাণ লস হয়েছে তাহলে দেখতে হবে যে এই ভুল সিদ্ধান্তের জন্য কারা দায়ী। উড়োজাহাজ লিজ ও টিকিট বিক্রিতে অনিয়ম সহ বাংলাদেশ বিমানের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। প্রথমে আমরা দেখেছি বিমানের টিকিটিং সিস্টেম, সেখানে কিছু অস্বচ্ছ বিষয় রয়েছে। এখন আমরা এগুলো ফাইন্ড আউট করেছি। বিমানের লিজের বিষয়টা বিমান বোর্ড এবং আমরা এটা দেখভাল করছি। এরপরে আমরা কার্গো বিষয়টা আমরা দেখব সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি আছে কিনা। গত অর্থ বছরেও 201 কোটি টাকা লোকসান দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রথম দফায় বিক্রি হচ্ছে 3টি নিত্য প্রয়োজনীয় পণ্য, ডাল, চিনি ও সয়াবিন তেল।
রোজা শুরুর 5 দিন আগে ছোলা ও 2 দিন আগে খেজুর বিক্রি শুরু হবে বলে জানিয়েছে টিসিবি। ন্যায্য মূল্যে নিত্য পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতি বছরই ট্রাকে করে দেশের বিভিন্ন পয়েন্টে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করে টিসিবি। মঙ্গলবার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির নিত্য পণ্য বিক্রি। ময়মনসিংহে বিভাগীয় শহরের 5টি পয়েন্টে খোলা ট্রাকে বিক্রি হচ্ছে পণ্য। খুলনায় এই কার্যক্রম শুরু করেছে 119 জন ডিলার। টিসিবি জানায় এবছর প্রতি কেজি চিনি 47 টাকা, মসুর ডাল 44 টাকা এবং সয়াবিন তেল কেজি প্রতি 85 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে যে রেট আছে তার রেট আছে অনেক টিভিসির মধ্যে অনেক কম আছে রেট, এই জন্য অনেক লোকজন নিতে আছে। বাজারের চেয়ে কমের দাম মানুষের কেনে। এটা ডাল, মসুর ডাল দিচ্ছি, চিনি দিচ্ছি। এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি পণ্য কিনতে পারবেন বলে জানায় টিসিবি কর্তৃপক্ষ। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বাজারের চেয়ে অনেক ভালো এবং দামও কম, জিনিসও ভালো। বাজারের ডাল থেকে এই ডালটা সিদ্ধ হয় এবং ভালো, খেতেও ভালো। সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো, এটা কন্টিনিউ যদি রাখা যায়। এই উদ্যোগটা সারা বছর থাকলে বাজার স্থিতিশীল থাকে। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রাজধানীর মৎস্য ভবন এলাকায় দুটি বাস, 3টি প্রাইভেট কার ও একটি রিকশার চতুর্মুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে মারা যান এক রিকশা চালক। গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রাজধানীর ব্যস্ততম মৎস্য ভবন মোড়ের মঙ্গলবার সকাল 7:15টার চিত্র এটি। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কারে লেগে আছে রক্তের দাগ, উল্টে পড়ে আছে রিকশা। দুর্ঘটনাস্থল ঘিরে জটলা করে রয়েছেন পথচারীরা। কিছু সময় আগে এখানে স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে 3 দিক থেকে আসা 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষে এক রিকশা চালক সহ 2 জন নিহত এবং আহত হন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে যানজট না থাকায় শাহবাগ থেকে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে আসছিল 2টি বাস। রমনা গেটে এসেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাধীন পরিবহনের বাসটি। এ সময় জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল ও শিল্পকলা একাডেমির দিক থেকে আসা 3টি প্রাইভেট কারের সঙ্গে মৎস্য ভবনের সামনে চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে থাকা রিকশাটি দুমড়ে মুচড়ে যায়, আর ঘটনাস্থলে প্রাণ হারান একজন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। স্বাধীনে দেখলাম যে পাশের থেকে ওই গাড়িটা লাগাই দিল ঠাস কেটে। এখানে আমি অনেক খারাপ পরে ওই সিট ধরে বসে আজ মতন পরে যেতাম গা, পরে গেলে আমি মারা যেতাম গা। খুব গতিতে ছিল, স্পিড খুব ছিল আর কি। মাইক্রো গাড়িরও কম ছিল না, বাসেরও কম ছিল না আর কি। মানে যখন মুডটা যখন ঘুরেছে মনে 1 চাকা তোলা হয়ে গেছিল। পাশে রিক্সা ছিল, রিক্সা মনে করেন 2 গাড়ি চিপা, বাসে 2 গাড়ি চিপা বইরা মনে করেন রিক্সাওয়ালাটা নগদ মনে করেন ডেট। স্বাধীন পরিবহনের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে স্বাধীন পরিবহনের যে গাড়ির ড্রাইভার, তাকে আটক করে রমনা থানায় সোপর্দ করেছি। গাড়ি সবগুলো আমাদের হেফাজতে আছে। রাস্তা সাময়িকভাবে আমরা ডাইভারশন দিয়েছিলাম, বন্ধ করিনি, ডাইভারশন দিয়েছিলাম। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সময় সংবাদের ক্যামেরা স্টোরের কর্মী মোয়াজ্জেম হোসেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানান, মাথার পেছনের অংশে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন মোয়াজ্জেম। স্বজনরা জানান, গত রোববার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় মোয়াজ্জেমকে। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে মোয়াজ্জেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। টঙ্গীর তুরাগ তীরে আজ আবারও শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে আব্দুল্লাহপুর স্লুইস গেট এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন। শাতিলা, রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য বিআইডব্লিউটি এর চলমান অভিযানের এই আজকের 31তম দিনে এই মুহূর্তে টঙ্গীর তুরাগ নদে আসলে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। এবং এই মুহূর্তে যে তুরাগ নদের উপর যে টঙ্গী ব্রিজের পাশেই একটি যে সরকারি প্রতিষ্ঠান, শ্রম অধিদপ্তরের একটি যে প্রশিক্ষণ উইংয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে এখানে, এবং সেই প্রতিষ্ঠানটির একটি একদম যে তুরাগ নদীর তীর ঘেঁষে তারা তাদের একটি যে পিলার, অর্থাৎ যে সীমানা পিলার তারা স্থাপন করেছে, সেটি আসলে বিআইডব্লিউটি এর ভেকু দিয়ে
এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। যদিও বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, অর্থাৎ যে এই দেয়ালটি যখন ভেঙে দেওয়া হয় সেটির খবর শুনে সেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এখানে ছুটে এসেছিলেন এবং তারা তাদের আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা যেটি বলছেন যে এই জায়গাটি আসলে যে নদীর যে জায়গা, নদীর জায়গার মধ্যে এই দেয়ালটি পড়েছে এবং সেই কারণে ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও আমরা এখন পর্যন্ত বিভিন্ন যে ছোট বড় নানা ধরনের আবাসিক স্থাপনা বিআইডব্লিউটি এর আজকের অভিযানে গড়িয়ে দেওয়া হয় এবং তার মধ্যে আমরা কিন্তু দু একটি আপনারা জানেন যে কারখানাও আমরা দেখেছি। যদিও অন্য আজকের দিনের অভিযানের যে সকল যে স্থাপনাগুলো রয়েছে সেইগুলোর যদি বৈশিষ্ট্যগত চরিত্রের কথা শাতিলা আপনাকে বলতে চাই, তাহলে হলো যে আজকে যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু আমরা যদি বলতে যাই যে আবাসিক স্থাপনা, শিল্প প্রতিষ্ঠানের খুবই কম পড়েছে আমাদের চোখে। আর তার বাইরে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত যে এই নদীর জায়গা দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনার গড়ে তুলে এখানে বেশ কিছু বালির গদিও কিন্তু গড়ে তোলা হয়েছে। তো এখন পর্যন্ত যে দুটি বালির গদি মোট 14 লাখ টাকার মতন বিক্রি করা হয়েছে, সেগুলো নিলামে তোলা হয়েছিল এবং নিলামে তোলার পরে একটি বালির গদি 10,68,000 টাকা বিক্রি করা হয়েছে, অন্যটি বালির গদি 3,60,000 টাকা বিক্রি করা হয়েছে। আর বিআইডব্লিউটি কর্মকর্তারা যেটি বলছেন যে আশেপাশের যে বেশ কয়েকটি, আপনারা জানেন যে এখানে টঙ্গী ব্রিজ রয়েছে, তারপরে আসলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে। তো তারা যেটি বলছেন যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু জায়গাতে আসলে যে হাইকোর্ট থেকে তারা স্থগিতাদেশ নিয়ে এসেছেন। বিআইডব্লিউটি কর্মকর্তারা অবশ্য বলছেন যে তারা আসলে যে এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরে তারা আবারও হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং সেই অনুযায়ী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। তো এই ছিল আসলে আমার কাছে তুরাগ তীর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে শাতিলা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মরদেহ আসবে কাল। বাবা মশিউলের অবস্থা সংকটাপন্ন। রাজধানীতে ওয়াসার পানির উপযোগী দাবি করার প্রতিবাদে এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি জুরাইনবাসীর। ভবনের সামনে অবস্থান। পরীক্ষায় গণহারে ফেলের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ 7 কলেজের শিক্ষার্থীদের। আমরণ অনশনে 3 শিক্ষার্থী। জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটারেরও বেশি। অগ্রগতিতে খুশি দুই পারের মানুষ। শিগগিরই পরবর্তী স্প্যান বসবে মাওয়ায়। এবং ইজিপ্ট এয়ারের বিকল উড়োজাহাজ নিয়ে দেন দরবারেও হয়নি সুরাহা। প্রতি মাসে গচ্ছা যাচ্ছে 10 কোটি টাকা। কূটনৈতিক সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ বাংলাদেশ বিমান। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডায়াল করুন সময় আর সঙ্গে থাকুন সময়ের।